ঈদ মোবারক সবাইকে। রাত পোহালেই আমরা চলে যাব ঈদের দিনে এবং শুরু হবে ঈদুল আজহা। এবং এই ঈদুল আজহা ত্যাগ তিতিক্ষার হলেও আমাদের আনন্দের সাথে অনেক কিছু যুক্ত, কারণ মুসলমানদের সবচেয়ে অন্যতম বড় ধর্মীয় উৎসব এটি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ঈদের বিশেষ রাজকাহনে। সাথে আছি আমি নাজনীন মুন্নি, নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আজ আমাদের সাথে আছেন সংস্কৃতি অঙ্গনের তিন বিশিষ্ট ব্যক্তি, যারা গুণে কোটি বাঙালির মনে স্থান করে নিয়েছেন। এমনই একজন হলেন অভিনেত্রী, আবৃত্তিকার এবং নির্মাতা রোকেয়া প্রাচী। ভীষণ রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনয় শিল্পী চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন মুর্শিদুল ইসলামের দোখাই সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে। তার অভিনীত 3টি ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি রাজনীতিতেও, কিন্তু তা হয়ে ওঠেনি। আমাদের সাথে আছেন আরেক গুণী সঙ্গীত শিল্পী মনির খান। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি প্রায় 42টি একক অ্যালবাম এবং 300-র অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। পেয়েছেন 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জগৎ এবং রাজনীতি পাড়ায় যার সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তবে সম্প্রতি রাজনীতির মাঠ ছেড়ে দিয়েছেন এই কণ্ঠশিল্পী। আছেন আরেক অভিনয় শিল্পী ও জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাসের স্ত্রী শাহনাজ খুশি। তিনি তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন 90 দশকের দিকে। পরবর্তী সময়ে মঞ্চ এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এই অভিনেত্রী। ভবের হাট, সাকিন শাড়িশুড়ি, হারকিপটে, গরুচুর, হারাধনের একটি বাগান, পালবাড়ি সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। গুণী এই 3 তারকার ঈদ ভাবনা নিয়ে আলোচনায় আজ আমাদের বিশেষ রাজকাহন। আমরা চলে যেতে চাই সেই আলোচনায়। আমরা প্রতিদিনই রাজনীতির কড়া আলাপ করি, কিন্তু তারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত। আমরা রাজনীতি, অভিনয়, গান সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। স্বাগত সবাইকে জানাই আমাদের এই বিশেষ রাজকাহনে, এবং স্বাগত জানাই অতিথিদের। অভিনন্দন এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। শুরুই করি শাহনাজ খুশিকে দিয়ে। আমি এখানে একটা ভুল শব্দ উচ্চারণ করেছি। ভুল মানে কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে আবার আমার পরিচয় করার ক্ষেত্রে ভুল। আপনি বৃন্দাবন দাসের স্ত্রী, তার বাইরে আপনি ভীষণ মানে ওই পরিচয়টা আপনার পারিবারিক পরিচয়, এখানে কেন আসলে আমি জানি না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনি একজন খুবই গুণী অভিনেত্রী। যখন কেউ বলে যে জন্মের পর থেকে আপনার অভিনয় দেখছি, কেমন লাগে? আমি মাঝে মাঝে থমকে যাই, হাসি। আবার আমার মনে হয় যে তারা এত বেশি পছন্দ করে আমাকে, হয়তো দীর্ঘদিন হলো আসলে আমার অভিনয় দেখে, সে কারণেই বলে। কখনো কখনো বলে যে আমার মায়ের পছন্দ, আমার বাবার পছন্দ। তখন আমার মনে হয় যে ঠিক আছে, তারা যে আবেগ মিশাতে যে হয়তো একটু কম বেশি হয়ে যায়, কিন্তু তারা ভালোবাসা থেকেই বলে। ভালোবাসাটাই আপনি নেন। আমাদের দেশে হচ্ছে 25-30 বছর যাবৎ আপনি অভিনয় করছেন। স্বাভাবিকভাবে যখন থেকে শুরু করেছেন তখন পরিচিত হয়ে ওঠে না মানুষ, কিন্তু একটা দীর্ঘ সময় পরে সবার কাছে পরিচিত হতে থাকে। যখন মা দেখা শুরু করলো, তখন তার যখন 20 বছর পার হয়ে গেছে, তিনি তো সন্তানের মা হবেনি, সেই সন্তানও হয়তো একটা সময় দেখা শুরু করলো। কিন্তু এটা যে একটা বড় ধরনের ক্রেডিট, সেই ক্রেডিটটা না নিয়ে আমরা কি এটা নেই যে আপনাকে আমি বহু বছর যাবৎ দেখছি, ব্যাপারটা কি সেরকম হয়ে গায়ে লাগে? গায়ে লাগে না, একটু চমকে তো যাই। আমার মনে হয় যে আসলে তাহলে কত নেই। যেমন যে আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে নিয়ে আমি লিখি, আমি বলি যে এই সেদিনের ছেলে, তুই এত বড় হয়ে গেলি, এইটা করছিস ওইটা করছিস। আসলে কি সেদিনের ছেলে? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে জার্নিটা এমন বেশি গতিশীল, এমন বেশি সময়ের ভিতর দিয়ে চলে যায় যে আমরা ভাবতে পারি না থেমে যে আসলে কতটা সময় গেছে। তো আগে যেমন চমকে উঠতাম খুব, এখন আসলে ভাবি যে আসলেই আমাদের পথ চলাটাও দীর্ঘদিন। যদি থিয়েটারকে ধরি, সেটা হচ্ছে 99 থেকে 30 বছর। তারপরে মিডিয়া যখন করেছি, তখনও আমরা মঞ্চ যখন করেছি, তখন আমাদের মঞ্চ টেলিভিশন মিডিয়ামের মতোই এরকম জনপ্রিয়ই ছিল। তখন উৎসব করে মানুষ মঞ্চ নাটক দেখতে গেছে। তবে আমি দেখি একটা ভিন্ন আঙ্গিকে, সেটা হচ্ছে 30 বছর ধরে একজন অভিনেত্রীর টিকে থাকা। এটা কিন্তু মানে আজকাল আমরা দেখতে পাই না। একদম 3-4 বছর পরে, 3-4 বছর আগে কে অভিনয় ছিল আমরা আর খুঁজে পাই না, এবং তাকে চিনতে না চিনতেই হাওয়া। কাজে এটা আসলে অবশ্যই অনেক বড় জিনিস যে 30 বছর ধরে আমরা একজন শাহনাজ খুশিকে আমাদের অঙ্গনে দেখতে পাই। আমার তরফ থেকে তো এটা আপনার ভীষণ আনন্দের ঘটনা মনে হয়। তবে আপনার জার্নিটাও আমি জানতে চাই। বাকি দুজনকে আমরা আলোচনাতে নেই। মনির খান আমাদের সাথে আছেন, খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী, খুবই জনপ্রিয়, আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহর সব জায়গায় জনপ্রিয় শিল্পী, এবং দীর্ঘদিন আপনার ক্ষেত্র সেই 96 থেকে শুরু হওয়া একজন মানুষ এই পর্যন্ত মনির খান হিসেবেই আছেন। কিন্তু আজকাল আমরা একটু অনেক জায়গাতেই কম দেখতে পাই। কেন কম দেখতে পাই?
আসলে আমাদের বিষয়টা ভিন্ন, কারণ আমাদের আগে ছিল অডিও এবং সিডির যুগ। জি। আপনি দেখবেন যে এই ঈদুল আজহা, ঈদুল ফিতর, পূজা, পহেলা বৈশাখ, এইগুলো উৎসবেই আমাদের ক্যাসেটগুলো বের হতো। তখন দেখবেন হরহামেশে পোস্টার, বিভিন্ন জায়গায় পোস্টার চোখে পড়তো। সেই পুরান ঢাকার যে ক্যাসেটের বাজার যাকে বলি আমরা, সেখান থেকে সারা বাংলাদেশে বাসে করে বিভিন্ন ওয়েতে এই ক্যাসেটগুলো সারা বাংলাদেশে যেত। তখন এটা রমরমা পরিবেশ ছিল, পত্রিকার পাতা জুড়ে খবরে আসতো, সবার ছবি ছাপা হতো, চোখে পড়ার বিষয় ছিল। কিন্তু এখন কিন্তু গান হচ্ছে বেশি, আমরা গান কিন্তু আগের থেকে বেশি গাচ্ছি, কারণ অনলাইনে চোখে না পড়লেও ভিতরে ভিতরে কিন্তু বহু গান তৈরি হচ্ছে এবং বহুভাবেই আমরা সেগুলো প্রচার করছি এবং খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাচ্ছে। শুধুমাত্র সেই অ্যানালগ বিষয়টা না থাকার কারণেই, ডিজিটাল ওয়েতে যাওয়ার কারণেই মানুষের দৃষ্টির আড়ালে চলে গেছে। কিন্তু আমাদের তৈরিও বেশি হচ্ছে, মানুষ শুনছেও বেশি, অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু মানে আগের মতো এত মানে আড়ম্বরপূর্ণ প্রচারণা নাই বলেই মনে হয় যে এখন গান কম হচ্ছে বা গান কম করছেন, ব্যাপারটা কি এটা তাই? মানুষের মধ্যে ধারণা জন্মে গেছে যে গান কম হচ্ছে, আসলে গান কম হচ্ছে না, চোখে পড়ছে কম। চোখে পড়ছে কম, কারণ আমরা হয়তো তখন ওই সময়টা আপনাদের নিয়ে ভীষণ ব্যস্ত থাকতাম। এখন আমরা বিশ্ব সংস্কৃতিতে ঢুকে গেছি, আমরা অন্য কিছু কে নতুন এলো, হ্যাঁ অনেক অপশন, কে নতুন এলো, কে পপ সিঙ্গার, কে সিঙ্গার, মানে তরুণদের দিকে অন্যদিকে আমরা হয়তো নজর দিচ্ছি এই কারণে। কিন্তু আপনার কি মনে হয় যে আসলে এই যে আপনাদের বেশি গান হচ্ছে এবং প্রচারণাটা কমে গেছে দেখে আমাদের মনে হয় যে আপনারা নাই, এটার কি মানে কাল পরিক্রমায় হওয়ারই কথা ছিল, নাকি আমরা আসলে বেশি উদাসীন? না, আমরা উদাসীন হয়ে গেছে, একটু বেশি উদাসীন হয়ে গেছে। আপনি দেখবেন প্রত্যেকটা বাচ্চাদের হাতে মোবাইল, তারা মোবাইলের প্রতি এমন নেশাগ্রস্ত হয়ে গেছে যে তারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, সংসারে কি হচ্ছে, বাবা মার কি হচ্ছে, বা আমার নিজের জীবন কোথায় যাচ্ছে এগুলো খেয়াল নাই। তারা বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত। এবং আপনি বিশ্বাস করবেন না, এখন গ্রাম এলাকাতে বিশেষ করে মোবাইলে জুয়া খেলা শুরু হয়েছে। 5-7জন ছেলে একসাথে হয়ে দেখবেন স্কুলের কর্নারে গিয়ে, একটু বাগানের কোনায় গিয়ে গোপনে গোপনে তারা জুয়া খেলা করে। তো এইগুলোতে মানুষের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মানুষের বাংলাদেশের সুস্থ সংস্কৃতির চর্চার যে বিষয়টি, সেগুলো থেকে একেবারেই দূরে চলে গেছে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, যে আমাদের বাংলাদেশে শিল্পী, আমরা যেন গান চর্চা করি বা গান গাই, এই জায়গাটি কিন্তু একটা হতাশা অবস্থা বিরাজ করছে। কারণ আগে শিল্পী হতো অধ্যবসায়ের মাধ্যমে, একটা ওস্তাদের কাছে গিয়ে তার শিল্পীর কিছু ব্যাপার ছিল, সেগুলো ফাউন্ডেশন মজবুত করার জন্য, ক্লাসিক্যাল শেখার জন্য, সারগাম থেকে শুরু করে আরও কিছু জানার জন্য, সেগুলি কিন্তু একেবারেই নাই। এখন হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী তৈরি করার একটা যুদ্ধ চলছে। এখন ভোটে শিল্পী নির্বাচিত হয়, SMS-এ শিল্পী নির্বাচিত হয়, এলাকায় গিয়ে দেখবেন মাইকিং হচ্ছে, আপনার এলাকার কৃতি সন্তান, অমুকের সন্তান, সে টপ 10-এর মধ্যে স্থান পেয়েছে, তার জন্য যত SMS করবেন তত সে তার ভাগ্য খুলবে, এটা আমাদের অহংকার। পোস্টার তৈরি হচ্ছে, ছোট ছোট করে জায়গায় ঘর করা হয়েছে, সেখানে যে SMS, একটা মোবাইল থেকে যত খুশি তত। আমরা আগে শুনি ছোটবেলায় চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছে ভোটে, এখন শিল্পী নির্বাচিত হচ্ছে ভোটে। তা ভোটে যদি শিল্পী নির্বাচিত হয় তাহলে চর্চার জায়গাটা কই? একটা 20তলা বিল্ডিং দীর্ঘদিন বেঁচে থাকবে, মাথা উঁচু করে থাকবে যদি ফাউন্ডেশন মজবুত থাকে। তো একটা শিল্পীর যদি চর্চা না থাকে, যদি ক্লাসিক্যাল বেসড না থাকে, তাহলে সেই শিল্পী কতদিন টিকে থাকবে? যার কারণেই আপনি চোখে পড়ার কথা বলছেন, চোখে পড়তে তারাই নিজেরা নিজেকে লুকিয়ে রেখেছে যে আমি একটা গান গাবো। দেখবেন অনেক শিল্পী নিজের কোনো গান নাই, যেমন পরগাছা অন্যের রস চুষে বেঁচে থাকে, ঠিক আমাদের বাংলাদেশের শিল্পীদের সেরকম অবস্থা হয়ে গেছে। খালেদ হাসান মিলি ভাই মারা গেছে, তার কোন গানটা হিট ওইটা কাভার করার জন্য ব্যস্ত হয়ে গেছে। স্টেজে 5জন যদি টপ 10 শিল্পী থাকে, কার আগে শিল্পী আগে গাবে? কারণ সবারই পুঁজি 5টা গান, ও যদি আগে উঠে 5টা গান গেয়ে ফেলে, এরা হাত আঙুল চুষতে হবে। এই জন্য আগে বলে মা অসুস্থ, হাসপাতালে রয়েছে, আমাকে আগে দেন, ও তো পুঁজিই 5টা। অনেক গোপন খবর আমরা জানছিলাম, অনেক কথা জানছিলাম, নিশ্চয়ই আমরা আরো আলোচনা, আরো মজার মজার কথা জানবো। রোকেয়া প্রাচীর কাছে আসতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভীষণ আলোচিত অভিনেত্রী আপনি, ভীষণ রকমের জাতীয় পর্যায়ে, এবং এই জাতীয় পর্যায়ের অভিনয় থেকে হঠাৎ করে আপনাকে আমরা কি দেখতে পাই না, মানে মুনির খান যেমন বলছেন তেমন কাজ কমিয়ে দিয়েছেন, নাকি আসলে কি কারণ? না, প্রায় আমি তো 36-37 বছর হয়ে গেছে কাজ করছি। গত 2 বছরে 3 বছরে 2টা সিনেমায় লিড ক্যারেক্টার অভিনয় করলাম, অপেক্ষা করছি সিনেমাটা আসবে। নিজে ডিরেকশন দিচ্ছি, স্ক্রিপ্ট লিখছি, প্রডিউস করছি, কাজের মধ্যেই আছি, কাজের সাংগঠনিক পর্যায়েও কাজ করছি। সেই জায়গা থেকে আসলে কোয়ালিটি কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি, কোয়ান্টিটির দিকে ঝুঁকি না, একটু বেছে চলি। আর
আমার বাচ্চাদের অফুরন্ত সময় দেই, তার চেয়ে বেশি সময় দিই আমি নিজেকে, যেটা করতে ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আসলে কম দেখা যায়, এটা হয়তো ওভাবে দেখা যায় না, কারণ অনেক বেশি অকারণে দেখা দেখির চাইতে আমার কাছে মনে হয় যে দেখাটা অনেক বেশি স্মৃতিময়, অনেক বেশি আনন্দময়, অনেক বেশি তথ্যবহুল হবে, সেটাই মনে হয় ভালো। কারণ অতিরিক্ত ভিউ কিন্তু ক্ষতিকর। তো আমি ভিউ আর্টিস্ট না, আমি হচ্ছি কাজ করব, কাজের ফলাফল দিয়ে আমি মানুষের হৃদয়ে বা মস্তিষ্কে থেকে যাব। যেমন এত বছর কাজ করছি আমি এটাকে হিসাব করছিলাম, আমি কত বছর দেখলাম 36-37 বছর হয়ে গেছে। কি রিস্কি, এটা বলাও রিস্কি। তো যাই হোক, এত বছর পরে যে অনেকে বলে আমাকে রাস্তাঘাটে বা এখন যে ঈদের সময় শপিংয়ে যাচ্ছি, বলছে আপনাকে দেখি না অনেক দিন, মানে এই যে মিস করছে অনেক দেখার জন্য যে একটা আকুতি বা দর্শকের বা যারা পছন্দ করে এই যে ভালোবাসাটা ভোলেনি, তার মানে ভিউ আসলে কিচ্ছু না। এই যে দর্শকের হৃদয়ে বেঁচে থাকা, তার স্মৃতিতে থাকা, আপনার অনেক কাজ দেখেছে বা ছোটোবেলায় এই যে কথাগুলো বলে, এর মানে হচ্ছে যে আমাদের ভালোবাসার মানুষকে মানুষ মনে রাখে, দেখতে চায় চোখের সামনে, ভালো জিনিসটাই থাকে আমাদের স্মৃতিতে। তো এই জন্য মনে হয় যে ভালো কাজগুলো করার চেষ্টা করেছে আগে, এখনও তাই করি। আর বেশি কাজ আমি করতে পারি না, আর সব কাজে আমি আনন্দও পাই না। মনে হয় যে যেটা আনন্দময়, যেটা ভালো, যেটাতে আমি কিছু দিতে পারবো, তো সেটাই করতে চাই। শুধু নিজের চেহারাটা আমি দেখাবো যাতে আমি আমার অনেকে দেখলো আমাকে প্রতিদিন দেখলে তো আমি অন্য কাজ করতে পারি। তো আমি যেটা করতে চাই সেটাতে আসলে সেটা কোয়ালিটির হোক। হ্যাঁ, এই কারণে আপনাকে, মানে আপনি বেছে বেছে কাজ করছেন, সময় দিচ্ছেন নিজেকে, এইভাবে আপনাকে নিজেকে গড়ে তুলছেন। এই যে আপনারা বলছেন, আমি যদি শাহনাজ খুশিকে দিয়ে আবার একটু শুরু করি, যে মনির খানও একসাথে বললেন যে এখন তো SMS-এ শিল্পী নির্বাচিত হয়। প্রাচী আপাও বললেন যে আমি তো চেহারা দেখানোর জন্য, মানে কিছুদিন বেঁচে থাকতে চাই, কিছুদিন সবার চেহারা দেখাতে চাই, এমন না। শাহনাজ খুশি কিন্তু আমরা এখন দেখি যে এখনকার অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের মধ্যে দেখানোর প্রবণতাও বেশি, বা আমরা এমন কোনো অভিনেত্রীকে দেখছি এখন যে নতুন রূপে ফিরে আসার নাম করে যা কিছু হচ্ছে সেটা আসলে আপনারা কেমন করে দেখেন? এটা ওই যে সবার হাতেই অপশন থাকে, অপশনগুলো কে কিভাবে ব্যবহার করবে, আসলে এটা একটা নিজস্ব রুচিরও ব্যাপার, নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। তো আমি রোকেয়া প্রাচী, এটা আরেকটা মজার কাহিনী যে আমাদের শুরু কিন্তু আরণ্যক নাট্যদল দিয়ে, মঞ্চ নাটক। রোকেয়া প্রাচী আমি একই গুরুর হাত ধরে, আমাদের প্রাচী একটু আগে আমি একটু পরে, আমরা আরণ্যক নাট্যদলের। তো আমাদের হাতেও অপশন ছিল, অপশন আছে, কিন্তু ওই যে হয় না যে একই জায়গায় একটা কর্মশালা করছি, সেখান থেকে কেউ এক ধরনের ব্যাপার শিখে উঠে আসছে, সেটাতেই বুধ হয়ে থাকছে। কেউ হয়তো চা নাস্তা সিঙ্গারা খেয়ে বেলি রোডে আড্ডা দিয়ে, আরও কিছু রাস্তায় হেঁটে TSC-তে যে আড্ডা দিয়ে ভুলে যাচ্ছে। কিন্তু আমরা সেই ওয়ার্কশপ থেকে যেটা নিয়েছি এখন পর্যন্ত সেটা আমাদের একটা সম্পদ হয়ে আছে। ওই রকম ব্যাপারই আসলে, যে এটা অপশনগুলো নিজের মেধা, নিজের রুচি, এই জন্যই তো আলাদা আলাদা আইডেন্টিটি গড়ে ওঠে। মনির খান রোকেয়া প্রাচী, আমি শাহনাজ খুশি। আমি একটু ওর কথা সাথে সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে অনেক সময় হয় না, আমরা যখন কোনো কাজ করি তখন আত্মবিশ্বাসটা ইম্পর্টেন্ট, যোগ্যতাটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যাই বলি না কেন নিজে কিন্তু জানি আমার দৌড় কতটুকু, আর কেউ জানুক বা না জানুক। তো মানুষের যখন কোনো কিছু আর না থাকে, যখন মানুষ আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, বা সে যখন বোঝে যে আমার আর দেয়ার কিছু নেই, বা আমি দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মানুষকে অনেক মানে শিশুসুলভ আচরণ করতে হয়। আমি শিশুসুলভই বলছি বিনয়ের সাথে। তখন হয় কি, সে কী করছে সে বুঝতে পারছে না। আর আমাদের এখানে হয় কি, আমি যেমন খুশিকে বলবো যে খুশিটা কেউ করিস না তুই, খুশি আমাকে বলবে, কিন্তু আমি হয়তো আরেকজনকে বলতে পারবো না, কারণ সেটা গ্রহণ করতে পারবে না। বা আবার যারা বললে গ্রহণ করবে তারাও হয়তো ভাববে যে আমার কি দরকার তাকে বলার, হয়তো অনেকে শুনবেও না। ওই যে শিষ্টাচারের জায়গাটা, শিক্ষকের কাছে শেখার ব্যাপারটা, বা আমি কতটুকু নিজেকে কতখানি নিজেকে আসলে মানুষের কাছে তুলে ধরবো, বা কতটুকু আমার নিজস্ব, কতটুকু আমার কাজের জায়গা, মানে কাজটুকু আমি দর্শককে কতটুকু দেখাবো। আসলে দর্শক আমার কাজ দেখবে, আমার কাজের জায়গাটি দেখবে, আমার প্রতিভার যেখানে আমি প্রতিভা প্রকাশ করতে পারবো, আমি চরিত্র চিত্রায়ন করতে পারবো, সেটুকু দেখবে। ব্যক্তি রোকেয়া প্রাচী তো সকলের জন্য নয়, ব্যক্তি রোকেয়া প্রাচী হচ্ছে তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য। তো
তো এই যে পার্থক্যগুলো, আমার বন্ধুর সাথে আমি একরকম আচরণ করব, আমার সহশিল্পীর সাথে আমি একরকম আচরণ করব, আমি সেটে একরকম, আমার দর্শকদের জন্য আমি আমার ফেসবুকে ব্যক্তি রোকেয়া প্রাচী কতটুকু প্রকাশিত হবে, আর অভিনেত্রী কতটুকু, বা চরিত্রের ওই চরিত্রটি কতটুকু প্রকাশিত হবে, এই যে পরিমিতি বোধ, সেটি একটা বড় শিক্ষা সংস্কৃতির ব্যাপার। অনেক ধন্যবাদ। এই যে পরিমিতি বোধ আসলে আমরা শেষ পর্যন্ত সবাই রাখি কিনা, যে আমার যতটুকু, আমি কতটুকু যেতে পারি, সীমার মধ্যে আমি থাকি কিনা, সেটা একটা বড় প্রশ্ন সবসময় হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও সবাই বলে যে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তিত করতে হয়। সেই পরিবর্তনটা আসলে কেমন করে হবে সেটাও বড় প্রশ্ন। এবং সকল দিকে যেমন রাজনীতি চলে, সেই রাজনীতিতে টিকে থাকার জন্য পরিবর্তনটা জরুরি কিনা সেটাও প্রশ্ন। উত্তর নিতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ঈদের বিশেষ রাজকাহনে আমরা আছি, আমাদের সাথে বিশেষ অতিথিরা আছেন এবং আমরা আলোচনা করছি খুব হাসি মজা নিয়ে, এবং তার মধ্যে একটু একটু করে সিরিয়াস বিষয়েও আমরা ঢুকে যাচ্ছি। আমরা আবার আলোচনাতে ফিরতে চাই। মনির খান আছেন আমাদের সাথে এবং অনেক কথা বলছিলেন একসাথে, যে এখন কিভাবে আসলে নির্বাচিত হন সবাই সব কিছু। কিন্তু একটা জিনিস হয়ে থাকে যে রাজনীতি সব কিছুর মধ্যে আছে। আপনি নিজে একেবারে রাজনীতির, মানে মাঠের রাজনীতির সাথে যুক্ত ছিলেন একটা সময়, আপনি সেখান থেকে পদত্যাগ করেছেন, এখন আপনাকে সেখানে দেখি না। এখন এই যে রাজনীতি করেছিলেন কিন্তু চলে এসছেন, এই রাজনীতি আপনার যেটা সঙ্গীত অঙ্গন সেটাতে প্রভাবিত করেছে কিনা, প্রভাব ফেলেছে কিনা? অবশ্যই করেছে, কারণ সংস্কৃতি চর্চা এবং রাজনীতির মাঠ দুটি একেবারে ভিন্ন পথ। দুটোর মধ্যে সুস্থ সংস্কৃতি আশা করে সবাই, কারণ শুধু গান গাইলে যে শুধু সংস্কৃতি চর্চা হচ্ছে সেটা কিন্তু নয়। সুন্দর কথা বলা, সুন্দর পোশাক, সুন্দর চলাফেরা, এটাও সুস্থ সংস্কৃতির আওতায় পড়ে। কিন্তু সুস্থ রাজনীতির ক্ষেত্রে যতটুকু দেখেছি, সেখানে তো আসলে আমরা সবাই জানি যে কী অবস্থা রাজনীতির মধ্যে। রাজনীতির মধ্যে সূক্ষ্ম রাজনীতি আছে, তো সেটা আমরা যারা সঙ্গীত চর্চা করি তাদের পক্ষে সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। আর রাজনীতি এবং সংস্কৃতি দুটোর মধ্যেই, বা সঙ্গীত চর্চা দুটোর মধ্যেই অনেক পার্থক্য। ওখানে গিয়ে আপনার ডান পিঠে হতে হবে, ওখানে গিয়ে আপনার বক্তব্য গলা ছেড়ে দিতে হবে, ওখানে গিয়ে মানুষকে ম্যানেজ করার জন্য অনেক কিছু করতে হবে, ওখানে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তা করতে হবে। সেটি সঙ্গীতে নাই। সঙ্গীতে শুধু মায়া, শুধু মমতা, ভালো সৃষ্টির পেছনে দৌড়াইতে হবে, সাধারণ মানুষের অন্তরে যেন কোনো ব্যথা না লাগে সেদিকে নজর রাখতে হবে, এবং সৃষ্টিটা সবসময় যেন আধুনিক হয় সেই চেষ্টাটা করতে হবে। যেমন আমি এখন একটা গান সৃষ্টি করলাম, যদি সেখানে 10 বছর পরেও মানুষ যদি ভালো না বাসে, তো সেই সৃষ্টির কোনো মূল্য নাই। আমরা নীরবে নিভৃতে এখনও অকপটে স্বীকার করি যে মান্নাদের সেই গান শুনে আহা করি, যে কী সুন্দর গান, মনে হয় এখন সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি সবসময়ের জন্য আধুনিক হতে হবে। আমি এখন সময় আসলে এই সময়ের জন্য সৃষ্টি করে সময়কে প্রাধান্য দিলাম, বাট সেটা বেঁচে থাকলো না, ওই নিজেকে হত্যা করলাম, এই সৃষ্টি দরকার নাই। তো এই জন্য রাজনীতির সাথে এই সৃষ্টিশীল কাজের অনেক একটা পার্থক্য রয়েছে। যখন আমি দেখলাম যে সেখানে আর এখানে এই দুটি জায়গাতে আমার নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন, তখন এই সিদ্ধান্ত নিলাম যে কাউকে দোষারোপ করে নয়, নিজের দোষ নিজের ঘাড়ে নিয়েই চলে এসেছি। যে সংস্কৃতি আমার জন্য, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে ভালোবাসে, যখন গান শোনার জন্য অপেক্ষা করে, যখন টেলিফোনে বলে যে ভাই কি দরকার ছিল, আমরা তো আপনার সাথে আছি, একটু ব্যথা লাগে, একটু কষ্ট পাই, তো সেই বিনা পয়সায় তারা ভালোবাসছে, তাদের কষ্ট দেওয়ার অধিকারটা আমার নাই। আবার আমি দেখলাম যে আমার জায়গাটাও নড়বড়ে হচ্ছে, বা সেখানে যে কিছু হচ্ছেও না, কারণ সেখানে যা দরকার সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং আপাও রাজনীতির মাঠে খুব সক্রিয়, আপাও নিজেও স্বীকার করবেন আমার সাথে যে সেখানে আমাদের মতো লোকের পক্ষে খুব অসম্ভব। নিশ্চয়ই, কারণ ওই পথটা একটা ভিন্ন পথ। মনিকা, তারপর একটু শেষ করি আপনার সাথে এই আলোচনাটা। যেহেতু আপনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে এখানে বলাই হয় যে সরকার আসলে ক্ষমতায় থাকে তাদের ঘরানার শিল্পীরা ভালো থাকে সেই সময়। মানে ওই কষ্টটা আপনার হয় কিনা এখন, মানে আপনাকে চলতি পথে এই আপনার রাজনৈতিক আদর্শের জন্য বাধাই পড়তে হয় কিনা? যদিও তো না দিতে চান, দিতে হবে না। না, বাধা পড়তে হয়। যেমন আমি এখনো টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাই না। জি, আমি শিল্পকলা থেকে শুরু করে বাংলাদেশের সরকারি কোনো অনুষ্ঠানে দাওয়াত পাই না। ওই যে গন্ধ লেগেছে বিএনপি করতাম, করি না ঘোষণা দেওয়ার পরও সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয় নাই। কিন্তু আমার দুঃখ একটাই, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, যে আমরা তো এখন অনুষ্ঠানে বর্তমান সরকারের অধীনে যারা আছেন তাদের ডাকেই কিন্তু অনুষ্ঠান করতে যাই। এখন তো বিএনপির অনুষ্ঠান হয় না। দেখা গেলো যে আজকে এই সংসদ নির্বাচন হয়েছে, এমপির সম্বর্ধনা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। তখন কানে কানে বলে যে ভাই কী দরকার ছিল আপনার এখানে যাওয়ার, আপনি শিল্পী হিসেবেই থাকতেন। তখন আস্তে করে বলি হাসতে হাসতে যে বর্তমান সরকারের অধীনে যে সমস্ত শিল্পীরা রাজনীতি করছেন তারা তাদের জন্য কি বৈধ? তাহলে মনির খানের জন্য বৈধ না?
তাহলে গণতন্ত্র শব্দটা উঠাই ফেললেই তো হয়। আর শিল্পের কি আসলে দল মত আছে কিছু আসলে? থাকার কথা তারপর নয়। হ্যাঁ, গানের শিল্পের কোনো কিছু থাকার তো কথা নয়। দলমত থাকার পার্শ্ববর্তী কথা রাষ্ট্র, নয়। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, কে কোথায় নাই, সবাই যে সব জায়গায় আমাদের থাকে। মতো ঝগড়া মারামারি কেউ করে না, আঙুলদের দেখিয়ে দেয় ও ছিল, নেওয়া যাবে বিএনপি, না। হ্যাঁ, নেওয়া যাবে না, রাইট। অনেক ধন্যবাদ মনির খান। আবার আসবো আরেকটা প্রসঙ্গ নিয়ে। আমি একটু খুশির কাছে যেতে চাই। আমরা যে রাজনীতি প্রসঙ্গ চলি, কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে দর্শক ছাড়া আমাদের কেউ মূল্যায়ন করেনি, এবং এই মূল্যায়নের বিষয়টা আমাদের দেশে একটু বিতর্কিত হয়ে গেছে বেশ কয়েক বছর যাবৎ। যে যেমন সাদি মোহাম্মদ যখন আত্মহত্যা করলেন, খুবই আলোচনা এসেছিল যে এমন একজন শিল্পী কখনো জাতীয় পুরস্কার পান না, এবং কোনো পুরস্কারের পিছনেই তার টিক চিহ্ন ছিল না। এবং আপনার যে হতাশার জায়গাটা সেদিন লিখেছিলেন, অনেক দর্শক একসাথে বলছিল যে আমরা তো আপনাকে ভালোবাসি, আপনার অভিনয় ভালোবাসি। আপনার কি মনে হয় যে এর ভিতরে একটা রাজনীতি ঢুকে গেছে, কে পুরস্কার পাবে, কে পাবে না, কার সাথে আসলে সহমত ভাই হইলে পুরস্কার পাওয়া যায়, এই ধরনের বিষয়টা কি এখন খুব গভীর হয়ে গেছে এই দেশে? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই আছে। আমার ছেলে মাঝে মাঝে বলে, ওরা তো এখন মিডিয়ামে কাজ করে, নাটক করছে, বিভিন্ন এমনি ছোটোবেলা থেকে সব জায়গাতে যায়, সেখানে আমার আর দর্শক প্রিয়তা দেখেছে, ভালোবাসা দেখেছে, ওরা আমার কাজের জায়গায় যেয়ে দেখেছে যে আমি কতটা অনেস্ট, সেই জায়গায় আমি আসলে কতটা আন্ডাররেটেড সেটাও এখন উপলব্ধি করার মতো ম্যাচিওর জায়গায় ওরা গেছে। তো আমাকে প্রায়ই বলে, মা তুমি এগুলো সহ্য করো কিভাবে? মানে ও রিসেন্ট দেখা গেল গত বছরও ওদের একটা নমিনেশন ছিল, সেটা আমরা খুবই কাউন্সিলিং করতে থাকি তাদের, যে তোমার পুরস্কারটি তোমার হাতে যত পরে আসবে তত তুমি বেশি সমাদৃত থাকবে নিজের কাছে নিজে, তোমার ভালো লাগা কাজ করবে। এখন যদি তোমার হাতে পুরস্কারটি আসে, তোমার কখনো মনে হতেই পারে যে তুমি পেয়ে গেছো। কাউন্সিলিং করতে থাকি, যে কারণে ওরা হয়তো পায় না, তারপরেও যে খারাপ লাগাটা আসে সেটা এসে একেবারেই আমি সেটা মনে করছি না যে ওটাও একটা রাজনীতির অংশ, সেটা আমি মনে করছি না। কিন্তু যখন আমি এই মিডিয়াতে ২৬ বছর অতিবাহিত করি, আমার লেখা, আমার অভিনীত কোনো নাটক নমিনেশন পায় না। বৃন্দাবন দাস যখন ৩০ বছর এই অঙ্গনের নাটক লেখে, বাংলা নাটকের নাট্যকার হিসেবে বৃন্দাবন দাস একসময় হুমায়ুন আহমেদ ছিলেন, আর নিয়মিত নাট্যকার হিসেবে বৃন্দাবন দাস ছাড়া এখন আর কেউ নাই। বৃন্দাবন দাসের একটি নাটক যখন বিশেষ বিশেষ পুরস্কারে নমিনেশন পায় না, তখন আমি কথা বলতেই পারি। এই আক্ষেপ আমার হতেই পারে, আমার জন্ম তো এক জীবনের জন্য, আমি এটা আশা করতেই পারি, যেহেতু আমি আমার কাজের জায়গাতে, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ৩০ বছর একটা অভিনেত্রীর টিকে থাকা, এটা তো বিশাল যুদ্ধ একটা, আমি তো আর কিছু চাইনি, তো আমার এই হতাশা আসতেই পারে। নিশ্চয়ই, এবং অনেকের কাছে সেটা তৈরি হয়েছে। কিন্তু দর্শকরা যখন বলে আপনার অভিনয় আমরা সারা জীবনের জন্য মনে রাখি বা সবসময়ের জন্য দেখি, আপনি আমাদের প্রিয় অভিনেত্রী, সেটাও বোধহয় পুরস্কার। আমরা অনেক রাজনীতির মধ্যে ঢুকে যাই নিশ্চয়ই, কিন্তু সেই পুরস্কার না পেলেও আমাদের টিকে থাকাটাই প্রমাণ করে যে আমরা আসলে অনেক বড় কিছু। রোকেয়া প্রাচীর কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে এই রাজনীতিতে আপনিও ছিলেন, মনির খান বললেন যে আমরা যারা শিল্পী, রাজনীতি বোঝা ভীষণ অসম্ভব, তিনি অসম্ভব শব্দটা ব্যবহার করেছেন, আপনার ক্ষেত্রেও তাই মনে হয়েছে? এখানে আসলে অনেকগুলো প্রসঙ্গ চলে এসেছে। একটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করছি শিল্পী সত্তার জায়গা থেকে, আরেকটি হচ্ছে রাজনীতির মধ্যে রাজনীতি। তো একজন শিল্পী হিসেবে রাজনীতি করার ক্ষেত্রে আমার জন্য ওরকম কঠিন হয়নি, কারণ আমি আসলে আমার বাবাই বাংলাদেশ আওয়ামী লীগের পলিটিক্সটা করতেন, উনি অনেক, মানে আমার ছোটোবেলা থেকে আসলে আমি সেভাবেই বেড়ে উঠেছি, সে কারণে আমার সমস্যা হয়নি। মানে সমস্যা হয়নি মানে আমার মানে ব্যাপারটা এরকম না যে আমি শিল্পী ছিলাম হঠাৎ করে গিয়ে পলিটিক্স শুরু করলাম, সেরকম হয়নি। আর আমি তার আগে আসলে অনেক রকম সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, মানে হাটে মাঠে ঘাটে রাজনীতি, মানে সেটা সামাজিক আন্দোলন হোক আর যে হোক, আমার কাজ করার জায়গাটি ছিলই। আর আমি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে দীর্ঘ সময় কাজ করেছি, আমার বাবা শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন মিরপুরে। তো সেই সব কারণে আমি আসলে রাজনীতির মানুষই ছিলাম। আর রাজনীতির মধ্যে রাজনীতি যেটা, সেটি তো আসলে একটা আমাদের বাংলাদেশের, মানে এই সাবকন্টিনেন্টে কিন্তু এই সংস্কৃতিটা আছে যে এই রাজনীতির মানুষ তো এই পরবর্তী সময় তার সমস্যা হয়। যেমন উনি হয়তো আজকে যেটুকু ফেস করছেন সেটি কিন্তু আমি যখন মাটির ময়না আমাদের সেন্সরে আটকে গেল, কানে যাব, আমি কিন্তু 15-20 দিন কানে যাওয়ার জন্য এনওসি পাইনি, সরকারি চাকরি করতাম। ধরেন আমরা মাটির ময়না নিয়ে কান সহ প্রথম কানে প্রতিনিধিত্বকারী শিল্পী কিন্তু আমি,
কিন্তু আমি কিন্তু মাতৃমনের জন্য পুরস্কৃত হইনি, আমাদের সেন্সর দিচ্ছিল না, তারেক মাসুদের মতো লোক কিন্তু পুরস্কৃত হয়নি। তো এটা আসলে আমাদের পুরনো সংস্কৃতি। আমি বলছি যে এটা হওয়া উচিত না। আমি কিন্তু ওনাকে বলার পরে আমার মনে হচ্ছে উনি রাজনীতি করতেন, কিন্তু আমি কিন্তু ওনাকে শিল্পী হিসাবে ওনার ভক্ত। আমি তো আমাদের মধ্যে কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু শিল্পী মনির খানের ভক্ত, আমি কিন্তু ওনার গান পছন্দ করি, শ্রদ্ধা করি, কিন্তু কোনো না কোনোভাবে একটা অদৃশ্য কিছু বলয় বা অদৃশ্য কিছু জায়গা আছে যেখানে তারা শিল্পীতে মানুষের কিন্তু ভেদাভেদটি তৈরি হয়। এটি একটা অপরাজনীতি। আসলে অ্যাকচুয়ালি রাজনীতির মাঠের প্রকৃত রাজনীতিবিদরা এটি করেন না। কিছু মানুষ থাকে যারা আসলে সময়ের সাথে সাথে পাল্টে যায়, তাদের বোধহয় এক ধরনের একটা কাজ থাকে যে সবার মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। তো সেটি আসলে আছে, নেই এটা আসলে সেটা আছে, স্বীকার করবেন যে সেটা ওনাদের সময় আমি নিজেই বললাম আমারটা ভাগাভাগি করে নেওয়ার ব্যাপারটা, এবং আমি এটাই নিজেই বললাম যে আমি ভিকটিম ছিলাম, এবং আমার কিন্তু শিল্পকলা থেকে চাকরি চলে গিয়েছিল, মানে তখন বিএনপির সময়, কারণ আমার আওয়ামী লীগের চাকরি হচ্ছিল, বিএনপির সময় চাকরি ছিল, এবং মাতৃমনে আমরা পুরস্কৃত হইনি। তবে এই কথাটা তুমি বারবার বলবা। হ্যাঁ, খুশি আমি একটা কথা বলি, এটা বারবার বলবা, মনির ভাই যেমন বললো না এরকম তুমি বারবার বলবা যে বিএনপির সময় তোমার চাকরি চলে গিয়েছে। এবং খুশির যে কষ্টের জায়গাটি যে ও তারেক মাসুদের মতো লোক যার হাত ধরে প্রথম বাংলা চলচ্চিত্র কানের মঞ্চে উঠেছে, অস্কারের প্রথম ছবিটি হচ্ছে মানে তারেক মাসুদের, সেই তারেক মাসুদ এদেশের কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এবং মাটির ময়না যে ছবিটির জন্য আমরা বাইরে পুরস্কৃত হয়েছি, আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। এবং এই কারণেই যে আপনাদের ঘটনা ছিল আওয়ামী লীগ ঘটনা, এবং তখন কিছু কিছু সময় আসলে আওয়ামী লীগ কি বিএনপি না, এই যে মানুষগুলো চেয়ারে বসে থাকেন, এটি আসলে সেই মানুষদের সীমাবদ্ধতা, এবং তারাই আসলে এই দ্বন্দ্বের জায়গাটা। কারণ আওয়ামী লীগের নেতারা বা বিএনপির নেতারা তো বলে যে অমুক শিল্পীকে পুরস্কার দেবেন না। ওই যে আমরা যারা বসে থাকি চেয়ারে, আমি আমরা দিয়ে বলছি কারণ আরেকজনকে না বলে আমি নিজেকে উদাহরণ দিয়ে বলি, ওই যে চেয়ারে যারা বসেন তারা হঠাৎ করে ভাবেন যে ইস, নাজনীন মুন্নিকে পুরস্কারটা দিয়ে দিব, মানে ব্যাপারটা যেন এরকম হয়ে যায়। এটা আমার ক্ষেত্রেও ঘটেছে, আমি বলতে পারবো কি ঘটেছে। আমরা অনেক অনেক গুরুগম্ভীর আলোচনায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিলাম। শেষ মুহূর্তে আবার একটু হাসি ঠাট্টা নিশ্চয়ই আমরা করতে চাই, একটা বিরতির পর বরং আমরা ফিরি থাকবেন। শুনছিলাম অনেক জৌলুস এবং গ্ল্যামারাস জগৎ থাকলেও আসলে ভেতরে অনেক কিছু সহ্য করতে হয় শিল্পীদেরও, কিন্তু তার বাইরেও বলা হয়ে থাকে যে শিল্পীদের নাকি কখনো নিজেদের মধ্যেই সংকট, নিজেরাই নিজেদের দেখতে পারে না, নিজেদেরই কোনো বন্ধু তৈরি হয় না। আসলেও কি তাই? আমরা শেষ মুহূর্তে সেটাই জানতে আসবো। শাহনাজ খুশির কাছে যাই, শাহনাজ খুশিকে দিয়ে শুরু করি। শাহনাজ খুশি, চঞ্চল চৌধুরী আর আপনি ভীষণ বন্ধু, সবাই বোধহয় এই ঘটনা জানে। এই বন্ধুত্বের মূল মন্ত্র কি আসলে? বন্ধুত্বের মূল মন্ত্র হচ্ছে অনেক বিবাদের পরেও আমরা খুব দ্রুত মিলে যাই। অনেক কিছু নিয়ে আমাদের বিতর্ক হয়, তার অর্থ এই না যে ওর সাথে আমাদের বন্ধুত্বের জন্য আমরা ওকে কিছু বলি না। ওর সবচেয়ে বড় সমালোচক আমরা। আমাদের পরিবারে ও যে পরিমাণ তিরস্কার পেয়েছে, আমার ধারণা ওর বাবা মার কাছেও এতটা তিরস্কার পায়নি। মানে আমরা তো ঝগড়া করতে করতে হাতাহাতি হয়ে যায় এরকম একটা সময় পর্যন্ত। কত বছর বন্ধুত্ব? কত বছর? 25 বছর। 25 বছর বন্ধুত্ব। তো চঞ্চল তো আরণ্যকের, যদিও আরণ্যকে চঞ্চল যখন শুরু না চঞ্চল যখন আরণ্যকে, তখন আমরা আরণ্যক থেকে বের হয়ে এসেছি। তখন না, আমরা মিডিয়াতে কাজ করতে যেয়ে বৃন্দাবনের লেখা প্রতিটা নাটকেই চঞ্চল ছিল। তারপরে আরও একটা যেটা জিনিস, চঞ্চলদের বাড়ি পাবনা, আমাদের বাড়ি পাবনা। একটা তো সংস্কৃতি থাকেই, একটা ব্লাডের ভিতরেই এক ধরনের সারল্য থাকে। ওর যেগুলো অনেকের কাছে হয়তো খুবই আনকালচার্ড ব্যাপার, আমার কাছে সেটা না, কারণ আমি নিজেও হয়তো তাই। সে কারণে হয়তো আমাদের এই একটা আত্মিক মিলের জায়গা থাকে। কিন্তু চঞ্চলের যেটা বিশাল গুণ বলবো আমি, যে কারণেই বন্ধুত্বটা এতদিন পর্যন্ত টিকে গেছে, সেটা হচ্ছে চঞ্চল কিন্তু তখন মাত্র বিয়ে করেছে। সেখান থেকে চঞ্চলের ছেলে এখন কিছুদিন পরে ম্যাট্রিক দেবে। আমার বাচ্চার 6-7 বছর বয়স থেকে ওর সাথে পরিচিতি, আমার ছেলে কয়দিন পরে গ্র্যাজুয়েশন করবে। সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ওর সমালোচনা করলে তাৎক্ষণিকভাবে ও খুব রেগে যায়, খুবই রাগারাগি হয়, হয়তো বের হয়ে চলেও গেল, কিন্তু ও আবার কম্প্রোমাইজ করার জন্য ও কিছুক্ষণ পরে বুঝে আবার আসে। কারণ ওই যে প্রাচী কিছুক্ষণ আগে বললো, আবার ওই আমরা যতই বলি গুরুগম্ভীর ব্যাপারের সাথে আমাদের ব্যাপারটা যুক্তই আছে। সেটা হচ্ছে আমি কাকে বলবো যে তুমি এই কাজটা করো না। ও হয়তো উপলব্ধি করে যে বৃন্দাবনদা যা বলছে, খুশি যেটা বলছে, এটা বলার লোক আমার নাই।
ও আবার ফিরে আসে। এই যে বন্ধুত্বের মাঝে মাঝে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আপনারা দুইজন খুবই আজব ভাষায় কথা বলছেন। আজব মানে ইন্টারেস্টিং ভাষা, মানে আমরা বুঝতে পারি না, সেই ভাষায় কি একটু কথা বলবেন আমাদের সাথে, 1 লাইন 2 লাইন? যখন তখন কলি কি কথা যায় আপা কোন? এটা হচ্ছে যখন তখন বললে কি বল থাকলে পারে সেরকম করে কথা যায়। এটা খুবই সুন্দর ভাষা। মনির খান, আসি, আসলে বন্ধুত্ব হওয়ার ক্ষেত্রে কি জটিলতা আছে মিডিয়াতে? না, জটিলতা নাই। মানে হিংসা, তারপরে আরেকজন উঠে যাচ্ছে, এগুলো কি আসলে কাজ করে? সবচেয়ে কাছের বন্ধুটার ক্ষেত্রেও নাকি কাজ করে? এটা তো অনেক আমরা শুনেছি যে আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের এরকম দ্বন্দ্ব হয়, জি। রাজনীতির মাঠে গিয়েও দেখেছি খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ যোগ্যতার মাপকাঠি জনগণের কাছে ধরা পড়েই, যে যোগ্যতা কার ভিতরে কতটুকু। আপনি সব কিছু নিজে আড়াল করতে চাইলেও জনগণ সেটা আড়াল করতে দেয় না, কারণ সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ বিবেচনার তালিকায় সতর্ক। আপনি ভুল জিনিসটি জোর করে প্রচার করতে যাবেন, জোর করে সেখানে প্রতিষ্ঠিত করতে যাবেন, জনগণ কিন্তু সেটা একেবারেই নেগেটিভভাবে নেবে। কারণ এখানে দেখা গেছে, আপনি দেখেন আজ পর্যন্ত যা নিয়েছে জনগণ আবেগের বশে, কিছুদিন পরে কিন্তু ছুড়ে ফেলেছে। আবার যে জিনিসটি আস্তে আস্তে প্রবেশ করেছে নিজের ভিতরে, দীর্ঘদিন সেটা পুষে রেখেছে। আপনি দেখেন আজ পর্যন্ত যদি সুবীর দাস সেই গান, যে আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, এই গানকে সারা জীবনে মরবে, মানুষ কিন্তু গ্রহণ করেছে। এবং দেখেন যার বয়স আজকে 12 বছর, সেও কিন্তু এই গানটি জানে। যার বয়স 80 বছর, সেও কিন্তু জানে। অথচ অনেক গান বাংলাদেশে আসছে, আবার 3 মাস পরে সেগুলো কি আছে? নাই। তো এই জন্য ভাইরাল ব্যাপারটি তাৎক্ষণিক একটা আলোড়ন সৃষ্টি করে চলে যাচ্ছে, বাট যেটি গ্রহণ করার, যেটি সঠিক সিদ্ধান্ত নয়, সেটা কিন্তু জনগণ নিচ্ছে যে এটিই আসল। কারণ আপা যেটি বললেন যে কে কি মনে করলে বড় কথা নাই, আমি আমার ভালো কাজটি করার জন্য চিন্তা থাকি। অনেক কাজ করে মানুষের কাছে দ্রুত বাহবা নেওয়ার কোনো কিছু নাই। আমি অল্প কাজ করে দীর্ঘদিন টিকে থাকবো, অন্তত 10 জনের মধ্যে একজন বলুক যে আপনার এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, সেই কাজটুকু করতে চাই। এখানে বন্ধুত্ব নষ্ট হওয়ার জন্য বা বন্ধুকে টেনে ধরার জন্য বা বন্ধুকে ক্ষতি করার জন্য আমি কাজ করবো, তাহলে আমি সৃষ্টি করবো কখন? আমার জন্য কাজ করবো কখন? আমাদের সময়কার বন্ধুত্বটা একটু দায়িত্বপূর্ণই ছিল। হ্যাঁ, অন্যজনের ভালোটা দেখা, অন্যজনের ভালোটা দেখা, এই দায়িত্বটা। রোকেয়া প্রাচীর কাছেও সেটা আসি, যে আপনার কাছেও জানতে চাই যে টেনে ধরা বা এইসব যে যাদের মধ্যে থাকে, তাদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু শুনতে চাই। আমার কাছে মনে হয় যে আমাদের জাতীয় খেলা হাডুডু, কাবাডি, টেনে টেনে ধরা, ওটা জাতীয় খেলা, ঠিক আছে, খেলাটা দেখতে ভালো, ওই পর্যন্ত থাকাই ভালো, ওটাকে নেয়ার দরকার নেই। আর আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে আমি বললাম যে আমি নিজেকে সময় দেই, মানে আমি কতটুকু পারি সেটা আসলে বোঝাটা অনেক জরুরি, নিজেকে আবিষ্কার করা এক জীবনে। তা আমি যদি নিজেকে আবিষ্কার করি যে চরিত্রটি আমি করব, সেটি হয়তো আমার জন্যই, ও যে চরিত্রটির জন্য সেটা তার, সে ছাড়া মানাবে না। আর প্রত্যেকের জায়গা আলাদা, আমি কি চাই সেটা যদি আমার কাছে ক্লিয়ার হয়, তাহলে আমি খুশি কি পেলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা হওয়া উচিত না। আর এক জীবনে আমি আমার সময় নষ্ট করতে চাই না কারো প্রাপ্তি নিয়ে কষ্ট পেয়ে। আমি আমার যতটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমি আনন্দিত থাকতে চাই, কি পাইনি সেটা আমার ভাবার প্রয়োজন নেই, কারণ ওটা আমার নয়। আর সবচেয়ে বড় কথা, আমি মনে করি যে আমার যোগ্যতায়, আমার প্রতিভায়, আমি আমার ভাগ্য সৌভাগ্যে যে কাজটুকু আমি পাবো, সেটি হচ্ছে আমার সুযোগ, সেটিকে আমি শতভাগ কাজে লাগাবো সততার সাথে। এবং সেই সুযোগটাতে যদি আমি খেলতে পারি, খেলবো। যে আমি 50 ওভার খেলতে চাই, আমি আসলে 1 ওভারে ছক্কা মারলাম তারপর আউট হয়ে গেলাম, আমি সেটা চাই না। আজহারউদ্দিন খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছিলেন, যে আমি আসলে কেন এত স্কোর, উনি বলেছিলেন যে আমি আসলে পুরো ওভারটা খেলতে চাই, আমি ছক্কা মেরে আউট হয়ে যেতে চাই না। তো আমি ছক্কা মারতে চাই না, আমি ফুল ওভারটা খেলতে চাই, আমার ব্যাটটাকে আমি সেভ করতে চাই। তো আমার জীবদ্দশায় আমি যতদিন বেঁচে থাকতে চাই, আমি ভালো কাজ করতে চাই এবং নিজেকে ভালোবাসতে চাই। আর আরেকজনের প্রাপ্তিতে কষ্ট পেয়ে এই যে বিপি হাই করে ফেলবো, স্ট্রেস হবে, ব্লাড সুগার বেড়ে যাবে, চোখের নিচে কালি পড়বে, রিঙ্কলস হবে, দরকার নাই, আনন্দে থাকতে চাই। রোকেয়া প্রাচীর এই গল্পটাই বা এই উপদেশটাই সবাই নেই, আমরা সবাই সেটা চাই যে যার যার জায়গায় শেষে থাকলে তার উন্নতি আসলে কেউ ঠেকাতে পারে না, অন্যকে নিয়ে কষ্ট না পেয়ে। আমরা খুবই মজার আড্ডায় ছিলাম আজকে। আগামীকাল ঈদ, আমরা সেই ঈদের আনন্দ আমাদের মধ্যে একই সাথে আছে এবং এই অনুষ্ঠানও নিশ্চয়ই আমাদের মধ্যে অনেকখানি আনন্দ এবং অনুপ্রেরণা দিয়েছে। চলে যাব আমরা সবার কাছে বিদায়। আমি নাজরিন মুন্নি আগে থেকেই নেই, কারণ আমি একটু গান শুনতে শুনতে চলে যেতে চাই এবার প্রথমবারের মতো। মনির খান যেহেতু আমাদের সাথে আছে, আমরা সেই সুযোগ ছাড়তে চাই না। আপনাদের সাথে আমার আপাতত বিদায়, থাকবেন ডিবিসির সাথে। আমরা মনির খানের কাছে চলে যাই, 2 লাইন গান শুনতে চাই আমরা। হ্যাঁ, আমার খুবই আনন্দের সময় পার করছি এখন, কারণ আমার ডান পাশে রোকেয়া আপা, বাম পাশে খুশি আপা, দুজনেই কিন্তু আমার খুব পছন্দের ব্যক্তি এবং ব্যক্তিত্ব হিসেবে তাদেরকে আমি খুব পছন্দ করি। কারণ কাজ আমরা সবাই করছি, সবাই গা ভাসিয়ে কাজ করে, কিন্তু ওদের কাজগুলো ভারী,
খুব ওজন আছে কাজগুলোর মধ্যে, যেগুলো বহন করতে ভালো লাগে, আমি শান্তি পাই। কারণ আপার অনেকগুলো কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, পলিটিক্স বাদই দিলাম, তার সামাজিক কিছু দায়বদ্ধতার ভিতরে আছে, সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপার কিছু কাজ যেগুলো, আমি রাত জেগে নাটক দেখি। মিল্টন খন্দকার আপনার খুব ভক্ত, মিল্টন ভাই আমাকে নাটকের নাম লিখে দেয়, তুমি এটা দেখো। খুবই ভালো লাগছে আপনাদের এই প্রশংসা শুনে। আমরা অনুষ্ঠান শেষ হওয়ার আগেই দুইটা লাইন আপনার কাছ থেকে শুনে ফেলতে চাই। এই গানটি লিখেছেন এবং সুর করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।